Hello everyone, this is Hassan and you were watching ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনের ডেট যখন খুশি ডিক্লেয়ার হতে পারে। লোকসভা নির্বাচনে লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে রুলিং গভর্নমেন্ট টিএমসি পশ্চিমবাংলাতে 42টি আসনের মধ্যে 42টিতেই নাম ইতিমধ্যে ঘোষণা করেছেন। আমি এ বিষয়ে আলোচনা করবো। আমার সাথে আছেন টিএমসি লিডার সুমন চট্টোপাধ্যায়, তার সাথে আলোচনা করব যে স্যার স্যার আমরা জানি যে তমলুকে দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করিয়েছেন টিএমসি থেকে। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপি থেকে দাঁড় করানোর একটা প্রচেষ্টা চলছে। কি স্যার কিভাবে দেখছেন দেবাংশুর জন্য লড়াইটা কত কঠিন বলে মনে করছেন আপনি, বা কি হতে চলেছে আপনার দৃষ্টিকোণ থেকে বলে? না দেখুন, সামগ্রিকভাবে গতকাল যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে সেটা শক্তিশালী একটা প্রার্থী তালিকা। আমাদের প্রত্যেক অংশের যে রিপ্রেজেন্টেশন সেখানে রয়েছে, সব ধর্ম, সব জাতি, সব পেশার মানুষ সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। নবীন প্রবীণের একটা অসম্ভব ভালো মিশেল তৈরি হয়েছে সেখানে, এবং সেই নবীন প্রজন্মের প্রতিনিধি হিসেবেই দেবাংশু ভট্টাচার্যকে তমলুকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরুণ প্রজন্মের একটা উজ্জ্বল মুখ। এবং আমার ধারণা যে তৃণমূল কংগ্রেস তমলুক আসনে বিপুল ভোটে জয়লাভ করবে। তার উল্টো দিকে কে প্রার্থী হবে সেটা বড় কথা নয়, কোনো বিচারকও যদি প্রার্থী হন, প্রাক্তন বিচারকও যদি প্রার্থী হন, আমার ধারণা যে দেবাংশুর যে রাজনৈতিক তার যে পরিচিতি, তার যে রাজনৈতিক এবং প্র্যাকটিক্যালি এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো তাদের যে মানে কর্মকাণ্ড গত 10 বছর ধরে যেভাবে তৃণমূল কংগ্রেস গত 13 বছর ধরে তৃণমূল কংগ্রেস যেভাবে তার যে কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার ভিত্তিতে ভোট হবে। এবং কংগ্রেসের যে ডেভেলপমেন্ট কর্মসূচি সেটা তো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবাইকে নিয়ে চলার যে পদ্ধতি। এবং আমরা দেখেছি যে 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের যে বকেয়া পাওনা, সেই বকেয়া পাওনাও তাদের কাছে পৌঁছে দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, যাদের মধ্যে 50% মহিলা। ফলে যে 1,60,00,000 টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ডিউ হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই টাকার একটা অংশ রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে তারা সেই বকেয়া পাওনা যাদের রয়েছে সেই জব কার্ড হোল্ডারদের কাছ থেকে তারা পৌঁছে দিচ্ছে। এমনকি যে আবাসন প্রকল্পের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, কেন্দ্রীয় আবাসন প্রকল্পের 11 লক্ষ বাড়ি, সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা মে মাসের আগে পর্যন্ত অপেক্ষা করব, যদি না হয় তাহলে মে থেকে রাজ্য সরকার নিজেই সেই যে 11 লক্ষ যে আবাসন তৈরি করে দেওয়া, বাড়ি তৈরি করার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা তিনি পূরণ করবেন। ফলে জায়গাটায় ভোটের যেটা মূল লক্ষ্য, একটা সরকার গঠিত হয় তো মানুষের জন্য, কাজের জন্য, সেই কাজের পরিপ্রেক্ষিতে তৃণমূল সরকারকে মানুষ দেখবে। ফলে দেবাংশুর পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কতটা তৃণমূল স্তরে পৌঁছে দেবে পেরেছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে পেরেছে, এই যে বার্তাটা, এই বার্তাটা দেবাংশু পৌঁছে দিতে পারবে। এবং দেবাংশুর বিরুদ্ধে যাকে প্রার্থী হিসেবে আপনারা বলছেন, তার ভূমিকাও তো বাংলার মানুষের পরিষ্কার, যে তিনি একটা রাজনৈতিক দলের যোগদান করবেন এই কারণ কেন্দ্র করে তিনি একটা বিচারপতির মতো একটা পবিত্র যে পেশা, সেই পেশায় তিনি অসম্মান করেছেন। তার বহু বক্তব্যের মধ্যে, তার বহু রায়ের মধ্যেও আমরা দেখেছি যে রাজনৈতিক প্রতিহিংসা সেখানে কাজ করেছে। ফলে আমার মনে হয় যে যে প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তার যে রেজাল্ট, সেই রেজাল্টটাও যেমন তৃণমূল কংগ্রেসের পক্ষে আসবে, তেমনি আমার ধারণা যে আপনার দেবাংশুর মতো যে তরুণ প্রজন্মের যে একটা অত্যন্ত উজ্জ্বল মুখ, সেই উজ্জ্বল মুখকে আগামী 2024-এর এই যে লোকসভা নির্বাচন আসতে যাচ্ছে, সেখানে আমরা নিশ্চয়ই তাকে লোকসভাতে একজন প্রার্থী হিসেবে দেখতে পাবো। স্যার আমরা জানি যে এটাও বিজেপি বারবার দাবি করছে যে পূর্ব মেদিনীপুরকে বা তমলুককে বা নদীকে বা এই জায়গাগুলোকে বিজেপির গড় হিসেবে মানা হয়, অধিকারী পরিবারের গড় হিসেবে মানা হয়। তো স্যার অন্যদিকে জাস্টিস গাঙ্গুলি তিনি বলছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ, পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত, পশ্চিমবাংলাতে যদি সুষ্ঠুভাবে ভোট হয় টিএমসি একটিও আসনও পাবে না। তো স্যার এই বিষয়গুলোকে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? না, আমি বলছি যে পূর্ব মেদিনীপুরকে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারীদের হাতে দীর্ঘদিন ধরে তিনি বিশ্বাস করে তাদের হাতে ক্ষমতা দিয়েছিলেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে ওই জেলায় তারা তাদের
সেই কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল। ইতিমধ্যে তো প্রমাণিত হয়েছে যে একজন যাকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দিয়েছিলেন, যে তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন। পূর্ব মেদিনীপুরে গত 2021-এর যে রেজাল্ট, বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট, সেই রেজাল্ট যদি আপনি আপনার প্রত্যক্ষ করেন তাহলে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের যে জমি, সেই জমি কিন্তু অনেকটাই দখলে রাখতে পেরেছে। এবং 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ দখল করেছে এবং পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের তরফে তাদের যে প্রাধান্য, সেই প্রাধান্য সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি দেখবেন যে যে নন্দীগ্রাম কেন্দ্র, যে নন্দীগ্রামে প্র্যাকটিক্যালি লোডশেডিং করে বিরোধী দলনেতা জয়লাভ করেছিলেন, সেই নন্দীগ্রাম কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের নিরিখে প্রায় 10,500 ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ফলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে মানুষ কিন্তু বুঝছেন। অধিকারীরা প্র্যাকটিক্যালি বিরোধী দলনেতা এবং তার যে পরিবার, সেই পরিবারের হাতে যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব শুধু তারা যে পালন করেননি তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং তিনি ইডি এবং সিবিআই এর ভয়ে যে বিজেপিতে গেছেন, এটাও তো দিনের আলোর মতো পরিষ্কার। যে নারদ কেলেঙ্কারিকে কেন্দ্র করে, নারদ ভিডিও বিতর্ককে কেন্দ্র করে যে সময় তার ছবি বিজেপি পার্টি অফিস থেকে দেখানো হয়েছিল, পরবর্তীকালে আমরা দেখেছি যে তিনি যখন বিজেপিতে যোগদান করলেন, বিজেপির যে টুইটার হ্যান্ডেল, সেখান থেকে এই ছবি তো সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে গোটা পরিস্থিতিটা এটা মানুষের কাছে, সারদার ক্ষেত্রেও তার বিরুদ্ধে এফআইআর রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে যে সারদা নারদায় একজন অভিযুক্ত, মানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই মানুষ কিন্তু শুধুমাত্র ইডি সিবিআই এর ভয়ে তিনি বিজেপিতে গেছেন। ফলে এটা একেবারে নিঃসন্দেহে থাকুক যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তমলুকে দেবাংশু ভট্টাচার্য এবং কাঁথিতে উত্তম বারিক, তারা বিপুল ভোটে মানুষের সমর্থনে তারা আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী হিসেবে তারা লোকসভায় যাবেন। স্যার, জাস্টিস গাঙ্গুলির এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? যে উনি বলছেন যে পশ্চিমবাংলা যদি সুষ্ঠুভাবে যদি ভোট হয় তাহলে টিএমসি একটিও আসনে জয়লাভ করতে পারবে না এবং